বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই শুনতে পাচ্ছ আমাকে? আমাকে যদি স্পষ্ট শুনতে পাও, ভিডিও স্পষ্ট দেখতে পাও, তাহলে একটু কমেন্টে জানিয়ে দাও। আমাকে যদি শুনতে পাও, ভিডিও স্পষ্ট দেখতে পাও, একটু কমেন্টে জানিয়ে দাও। কে 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 ক্লাসে উপস্থিত হয়েছ আমাকে একটু জানাও। কারা কারা ক্লাসে উপস্থিত হয়েছ? আমরা এসএসসি 2016 সালের শিক্ষার্থীদের জন্য ওয়ান শট ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে ফিজিক্সের ক্লাস 1। তাহলে আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিতে চাই। তোমরা কারা কারা ক্লাসে উপস্থিত হয়েছো আমাকে একটু জানাও। তোমরা কারা কারা ক্লাসে উপস্থিত হয়েছো আমাকে একটু জানাও। শাহরিয়ার কবির শাওন বলছে, স্যার এমসিকিউ শর্টকাট টেকনিক জান। আসলে শর্টকাট টেকনিক বলতে আমরা চেষ্টা করব তোমাদের সাথে তোমাদের যা প্রয়োজনীয় সেই জিনিসগুলি আসলে শেয়ার করার জন্য। কেন জানি পার্সোনালি আমি শর্টকাট একটু কম পছন্দ করি, তারপরেও যেহেতু সুমন শাওন বলেছ, চেষ্টা করব যতটুকু পারি তোমাদের সাথে। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। প্রথমে আমরা আজকে চ্যাপ্টার 1 নিয়ে কাজ করব, ভৌত রাশি ও পরিমাপ। আমরা তোমাদেরকে ক্লাসে বলেছিলাম তোমাদের সাথে আমরা আবার শেয়ার করব, হ্যাঁ আশা করি ভিডিও দেখা যাচ্ছে। হ্যাঁ একটু আগে একটু প্রবলেম হয়েছিল, আমরা মোটামুটি ফিক্স করে ফেলেছি। প্রথম ক্লাস, আশা করি নেক্সট ক্লাস থেকে বিষয়গুলো আরেকটু ভালো হবে। আচ্ছা, তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা আমি বলেছিলাম তোমাদেরকে যে কি জ্ঞানমূলক অনুধাবনগুলো পড়তে হবে। আশা করি বোর্ড দেখা যাচ্ছে, একটু যদি তোমরা দেখো। এখানে অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে মাত্রা সমীকরণ কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ক্রু গজের পিচ কাকে বলে, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, লঘিষ্ঠ গণন কাকে বলে, চূড়ান্ত ত্রুটি কাকে বলে, স্ক্রু গজের ন্যূনাঙ্ক কাকে বলে। মোটামুটি এই কয়টা টপিক পড়লেই আশা করি কমন পড়বে এবার। এখানে এমন কোনো প্রশ্ন নাই যেটা তোমরা পারবে না। আশা করছি তোমরা এগুলি নিজেরাই করতে পারবে। তারপরে এই পাশ থেকে আরেকটা প্রশ্ন, অনুধাবনমূলকের মধ্যে শূন্য ত্রুটিটাকে ডেসক্রাইব করতে বলবে। তোমরা জানো ভার্নিয়ার ক্যালিপার্স এবং স্লাইড ক্যালিপার্সের শূন্য দাগ যদি মূল স্কেলের শূন্য দাগের সাথে সম্পূর্ণ মিলে না যায় তবে কি হয় বলতো, যন্ত্রের মধ্যে শূন্য ত্রুটি থাকবে। এটাকে আমরা 3 স্টার দিয়েছি। তার মানে বুঝতেই পারছো এটা কতটুকু গুরুত্বপূর্ণ। যান্ত্রিক ত্রুটি মোটামুটি, বল একটি লব্ধ রাশি, যে কোনো একটা রাশি যদি লব্ধ রাশি প্রমাণ করতে হয়, তোমরা জানো যে বল একটি লব্ধ রাশি, এটা প্রমাণ করতে হলে কি করতে হবে? ফার্স্টে বলের সংজ্ঞা দিতে পারো অথবা বলের সমীকরণ লিখতে পারো, F = মা। তারপরে এখান থেকে কি করো বলতো, বলের যদি আমরা মাত্রা বের করি MLT ইনভার্স 2, একেবারে মাত্রা বের করে লব্ধ না মৌলিক রাশি সেটা ব্যাখ্যা দিতে হবে। তখন বলবা বল হচ্ছে একটি কি রাশি বলতো, ভেক্টর রাশি, যা কি দিয়ে তৈরি বলতো, M দিয়ে তৈরি, L দিয়ে তৈরি এবং T দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? M, L এবং T দিয়ে তৈরি। ঠিক আছে, M, L এবং কি দিয়ে তৈরি বলতো, T দিয়ে তৈরি। আশা করি সবাই শুনতে পাচ্ছ এবং ভিডিও দেখতে পাচ্ছি আমরা। ওকে চলো। তারপরে ভার্নিয়ার সমপতন কাকে বলে তোমরা জানো, এটা নিয়ে একটু তোমাদের কনফিউশন আছে। আমি যদি তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি যে ভার্নিয়ার স্কেলের 10 দাগ, ভার্নিয়ার স্কেলের মনে করো 3 দাগ, মূল স্কেলের 7 দাগের সাথে মিলে গেল, এখানে ভার্নিয়ার সমপতন কত বলতো? দেখি তো যারা ক্লাস করছো, দেখি উত্তর দাও পারো কিনা। ভার্নিয়ার স্কেলের 3 দাগ মূল স্কেলের 7 দাগের সাথে মিলে গেল, এখানে ভার্নিয়ার সমপতন কত? উত্তর দাও দেখি পারো কিনা। কেউ পারছো না নাকি? কমেন্ট আসছে না আমার এখানে, বলে ফেলো তো, বলো তো কত হবে। মির্জা মাহিম 7 হবে, তারপরে রেদওয়ান আলম লিখেছে 7 হবে। আর কি কেউ নাই? অনেকেই তো ক্লাস করছো, বলে ফেলো দেখি। অনেকেই তো ক্লাস করছো, বলে ফেলো তো। 7 বলছে, 3 বলছে। আচ্ছা আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। কখনো যদি এরকম প্রশ্ন আসে, কখনো যদি এমন প্রশ্ন আসে ভার্নিয়ার স্কেলের 3 দাগ মূল স্কেলের 7 নাম্বার দাগের সাথে মিলে গেছে, তাহলে মনে রাখবা ভার্নিয়ার স্কেলের কয় নাম্বার দাগ মিলেছে সেটা কখনোই ফ্যাক্টর না। মূল স্কেলের যত নাম্বার দাগ মিলছে, ভার্নিয়ার স্কেলের কয় নাম্বার দাগ মিলেছে সেটা কখনোই ফ্যাক্টর না। ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ মিলেছে সেটা কখনোই ফ্যাক্টর না। মূল স্কেলের যত নাম্বার দাগ, ভার্নিয়ার স্কেলে এই মূল স্কেলের কত নাম্বার দাগ মিলেছে সেটা কখনোই ফ্যাক্টর না। ফ্যাক্টর কোনটা বলো তো? ফ্যাক্টর হচ্ছে ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ মিলেছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে ভার্নিয়ার স্কেলের কয় নাম্বার দাগ মিলেছে বলতো? মূল স্কেলে ভার্নিয়ার স্কেলের 3 নাম্বার দাগ মূল স্কেলের 7 নাম্বার দাগের সাথে মিলছে। মূল স্কেলটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার সমপতন হচ্ছে 3। কথা বুঝেছ?
চলো আমরা মূল ক্লাসের দিকে নজর দেই। চলো চলো দেখি অ্যান্সার করো। ঠিক আছে, অ্যান্সার যত তাড়াতাড়ি অ্যান্সার করবো তত তাড়াতাড়ি তোমরা পারবে। মৌলিক রাশি অন্য রাশির উপর, মৌলিক রাশি কি বলতো? অন্য রাশির উপর নির্ভর করে না, কালের বিবর্তনে পরিবর্তন হবে না, একটি লব্ধ রাশি। বলুন তো এখানে অ্যান্সার কত হবে? বলে ফেলো তো অ্যান্সার কত হবে? বলে ফেলো তো অ্যান্সার কত হবে? মৌলিক রাশি অন্য রাশির উপর নির্ভর করে না, সত্য কথা। কালের বিবর্তনে পরিবর্তন হবে না, সত্য কথা। একটি লব্ধ রাশি, একটি লব্ধ রাশি। তার মানে মৌলিক রাশি কি একটা লব্ধ রাশি? অবশ্যই সে লব্ধ রাশি না। তার মানে অ্যান্সার হবে 1 এবং 2। ঠিক আছে, অ্যান্সার হবে 1 এবং 2। সাব্বাস, এই তো দোলা ঘোষ, রেবেকা সুলতানা, ক হবে অ্যান্সার। হ্যাঁ, দোলা ঘোষ বলছে ক, মারিয়া আঞ্জুম বলছে ক। সাব্বাস, হয়েছে হয়েছে হয়েছে, সবার হয়েছে। চলো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10? বলো দেখি এই কনসেপ্টটা কি জানো তোমরা? ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত মাপা যায়? ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত মাপা যায় বলো তো, যখন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10? তাহলে আমরা তোমাদেরকে শিখিয়েছি ভার্নিয়ার স্কেলের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবকের পরিমাণ সঠিক মাপা যায়। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের পরিমাণ সঠিক মাপা যায়, অর্থাৎ ভি ইকুয়াল টু এস বাই এন। ভি ইকুয়াল টু কি হবে? এস বাই এন। তাহলে এস এর মান কত বলো তো? কিছু বলে নাই। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, আর এন এর মান কত বলো তো? 10। তাহলে কত হয় বলো তো? 0.1 মিলিমিটার। তাহলে 0.1 দেখে যারা দাগিয়ে দিছ, 0.1 দেখে যারা দাগিয়ে দিয়েছো এটা, তারা পাইছো লারু। যারা এটা দাগিয়ে দিয়েছো তারা পেয়েছো 0। কেন? কারণ এটা কিন্তু মিলিমিটারে। হ্যাঁ, তাহলে মিলিমিটার থেকে মিটারে যেতে হলে তোমরা জানো 0.1 মিলিমিটারকে আমরা যদি 1000 দিয়ে ভাগ দিই তখন সেটা কিসে যাবে বলো তো? মিটারে যাবে। তখন সেটা মিটারে যাবে। তাহলে কত হয় বলো তো? 0.123 ইন্টু 1। তাহলে 0.123 ইন্টু 1। তার মানে ঘ হবে অ্যান্সার। ঠিক আছে, দেখি তোকে অ্যান্সার দিতে পারছো। আচ্ছা, ক খ গ ঘ এইভাবে না লিখে তোমরা কি করো? এ বি সি ডি লেখো। হ্যাঁ, তোমরা যারা অ্যান্সার করতে চাচ্ছ তারা এ বি সি ডি লেখো। দেখি কে বেশি কমেন্ট করতে পারে, কার কমেন্ট বেশি সঠিক হয়। হ্যাঁ, তোমাদের মধ্য থেকে কার কমেন্ট বেশি সঠিক হয় একটু দেখি। নিয়ম হচ্ছে ভার্নিয়ার স্কেলের মধ্যে সর্বনিম্ন মাপা যায় সেটাকেই, যেটা হয় বলতো ভার্নিয়ার ধ্রুবকের সমান। ভার্নিয়ার স্কেলে ভার্নিয়ার ধ্রুবকের সমান সর্বনিম্ন মাপা যায়। তাহলে ভিসি ইকুয়াল টু আমরা কি পেলাম বলতো? 0.0001। ওকে ওকে, চলো দেখি এখানে অ্যান্সারটা বলো। দেখি কে বলতে পারো। দেখি তো 3 নম্বর প্রশ্নটা, প্রথম চ্যাপ্টারের 3 নম্বর প্রশ্নটা কে বলতে পারো বলো দেখি। এটা নিচের কোনটা সমান হবে বলো তো? দেখি কে কে অ্যান্সার করতে পারো। অনেকেই ক্লাসে উপস্থিত হয়েছো, দেখি দেখি কে পারো, দেখি কে পারো। আচ্ছা, কনসেপ্টটা কি বলে ফেলো, কনসেপ্টটা কি বলে ফেলো। কনসেপ্টটা হচ্ছে দেখো এখানে 10 এর পাওয়ার কত? -6। তাহলে দশমিক কয় ঘর বলো তো? 6 ঘর বাম পাশে যাবে। 10 এর পাওয়ার -6, তাহলে দশমিক কি করে বলো তো? 6 ঘর বাম পাশে যাবে। তাহলে কি হয় বলো তো? বলো তো, তাহলে এটাকে করলে কত আসবে? এটাকে করলে আসবে হচ্ছে 6 ঘর বাম পাশে যাবে। তার মানে কি 1 2 3 4 5 8 4 6 ইন্টু 10⁻0। অর্থাৎ এখানে আর 10 পাওয়ার লাগবে না। তাহলে কত হয় বলো তো? 2 4 5। ঠিক আছে, তাহলে ক নাম্বারটা অ্যান্সার, ক নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, সাব্বাস সাব্বাস। হ্যাঁ, রোদেলা হয়েছে, রেবেকা হয়েছে, তারপরে আফিয়া তাসনিম তোমারটাও হয়েছে, তারপরে ঠিক আছে দোলা হয়েছে। হয়েছে, গুড, ভেরি গুড। তোমরা তো পারোই, তোমরা তো এ প্লাস, তোমরা তো সবাই পারো দেখা যায়। তাহলে তো তোমরা সবাই এ প্লাস। শক্তির মাত্রা কোনটা বলতে পারো দেখি তো কারটা হয়? গতবার আমরা ওয়ান শট ক্লাস নিয়েছিলাম এবং সেখান থেকে অনেকগুলি এমসিকিউ কোশ্চেন কমন পড়েছে। ঠিক আছে, হুবহু কোশ্চেন কমন পড়েছে মনে হয় 60টা, এবং টাইপের কোশ্চেন কমন পড়েছে প্রায় 5টা। ঠিক আছে, মোটামুটি এখান থেকে ক্লাস করলেই মোটামুটি তোমরা জানতে পারবে যে কেমন টাইপের প্রশ্ন হতে পারে। শক্তির মাত্রা নিচের কোনটি বলে ফেলো তো? শক্তির মাত্রা নিচের কোনটি? তাহলে শক্তির মাত্রা ml² T−2। গুড, অনেকেই ক বলেছ। চলো আমরা একটু আস্তে আস্তে গিয়ার বাড়াই দেখি। বলো এই প্রশ্নটা কিভাবে করবে জানো তোমরা? যে গিগাবাইট, গিগাবাইট হলো কি বলতো? মেগাবাইটের 1000 গুণ বড়। গিগাবাইট হচ্ছে 1 গিগাবাইট হচ্ছে মেগাবাইটের 1000 গুণ বড়। নাকি কি হবে বলতো? আমরা তোমাদেরকে বলেছিলাম গিগাবাইট, এখানে গিগা লিখেছে, তারপরে হচ্ছে এখানে মেগা লিখেছে। তাহলে গিগা মানে উপরে জি থাকবে, মেগা মানে নিচে এম থাকবে। গিগা মানে 10⁻, কত? 9। মেগা মানে 10⁻, কত? 6। তাহলে কত হলো বলো তো? 10⁻3। তার মানে 1 গিগা 1000 গুণন 1 মেগা। তাহলে এটা সঠিক। তারপরে বলা হয়েছে টেরাবাইটের 1000 গুণ ছোট, টেরাবাইটের 1000 গুণ ছোট।
তাহলে টেরাবাইট দিয়ে যদি লিখি, তাহলে 1 টেরাবাইট, আর হ্যাঁ সরি 1 গিগাবাইট, আর নিচে হবে 1 টেরাবাইট। তাহলে গিগা মানে 10⁹, টেনা মানে 10⁻12, তাহলে কত বলো তো 10⁻3। তাহলে 1 গিগা ইকুয়াল টু 10⁻3 1 টেরা, তাহলে কত বলো তো 1000 গুণ ছোট, এটাও সঠিক। তারপরে কিলোবাইটের 10⁹9 গুণ বড়, কিলোবাইটের 10⁹9 গুণ বড়, তাহলে এটা 1 নাম্বার গেল, এটা 2 নাম্বার করলাম। 3 নাম্বারটা দেখি, 1 গিগা 1 কিলো, গিগা মানে 10⁹9, কিলো মানে 10 কিউব, তাহলে 10⁶। তাহলে 1 গিগা হচ্ছে 10⁶ গুণন 1 কিলো, তাহলে কি বলতো কিলোর তুলনায় 10⁹9 গুণ না 10⁶ গুণ, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার হবে কোনটা বলো তো, 1 এবং 2। সাব্বাস। দেখি কার কার হয়েছে, তোমরা কি এ অ্যান্সার করেছো? দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা, আমাকে জানাও তো একটু সবাই। প্রিয় শিক্ষার্থীরা, এটা বুঝতে পেরেছো কিনা জানাও তো দেখি। যারা ক্লাস করছো ওকে স্যার লিখে কমেন্ট করলে আমরা বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো এবং ক্লাসটা এনজয় করছো। দেখি তোমরা কে কে পারছো, কে কে পারো, আমাকে জানাতে থাকো। তোমরা জানাতে থাকো, বলে ফেলো দেখো কে কে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে স্যার লিখে একটু কমেন্ট করো দেখি, ওকে স্যার লিখে একটু কমেন্ট করো দেখি, ওকে স্যার লিখে একটু কমেন্ট করো দেখি। ইয়েস স্যার, ওকে স্যার, হ্যাঁ রাজীব বলেছে, কথা বলে বুঝেছ। চলো এগিয়ে গেলাম। স্যার আপনার মাইকের সাউন্ডটা হালকা কম মনে হচ্ছে। সবাই বলো তো মাইকের সাউন্ড নিয়ে আর কারো ইস্যু হচ্ছে, মাইকের সাউন্ড নিয়ে আর কারো ইস্যু হচ্ছে। চলো এগিয়ে গেলাম। মিটার স্কেলের সাহায্যে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়েছে, যার 10 গড় 9 মিলিমিটার। এর সাহায্যে নিচের কোন দণ্ডটি পরিমাপ করা যায় আর কি, হয়তো না করা যায়। বলে ফেলো দেখি কোনটা সম্ভব, কোনটা পরিমাপ করা সম্ভব, বলে ফেলো দেখি কোনটা পরিমাপ করা সম্ভব বলো তো। প্রথম কাজ কি, কোন স্কেল দিয়ে মাপবা? 3 নম্বর অপশনটা আরেকবার বুঝিয়ে দেন। না স্যার, ওকে 3 নম্বর অপশনটা আরেকবার বুঝিয়ে দেন, একটু খেয়াল করে দেখো। বলছে 1 গিগাবাইট, তাহলে এই যে উপরে গিগা লিখেছি, নিচে লিখছে 1 কিলোবাইটের, তাহলে নিচে 1 কিলোবাইট লিখেছি, অনুপাত করে 10⁶ হয়েছে। তার মানে কি 1 গিগাবাইট 1 কিলোবাইটের 10⁶ গুণ। কথা বুঝেছ? ওকে এগিয়ে গেলাম আমরা। মিটার স্কেলের সাহায্যে 6 নম্বর প্রশ্নটার দিকে নজর দাও। মিটার স্কেলের সাহায্যে একটি ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়েছে, যার 10 গড় সমান 9 মিলিমিটার। 10 গড় সমান 9 মিলিমিটার। এর সাহায্যে কয়েকটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাণ নিচের কোন মানটি সম্ভব নয়? আচ্ছা, তোমাদের সবচেয়ে সহজ কনসেপ্টটা আমি একটু শিখিয়ে দেই। সেটা হচ্ছে এই টাইপের প্রশ্ন যদি বলে কখনো, তাহলে যে এখানে কি বলছে, মিটার স্কেলের সাথে কি করছে বলো তো, 10 গড় 9 মিলিমিটার। 10 ঘর, তার মানে এখানে ভার্নিয়ার ক্যালিপার্স আছে কয় ঘরের বলো তো? 10 ঘরের। কথা বলো, ভার্নিয়ার ক্যালিপার্স আছে কয় ঘরের? 10 ঘরের। তাহলে সেই ক্ষেত্রে সেই 10 ঘরের ক্যালিপার্স যদি থাকে, প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের যেই পরিমাপই থাকুক না কেন আমি মিলিমিটারে নিয়ে যাব। তো এটাকে মিলিমিটারে নিতে হইলে 1000 দিয়ে গুণ করতে হবে, তার মানে 150.00 মিলিমিটার। যেই পরিমাপই থাকুক আমি মিলিমিটারে নিয়ে যাব। এটাকে যদি গুণ দেই তাহলে কত আসবে? 95.70 মিলিমিটার। এটাকে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে 247.00 মিলিমিটার। এটাকে যদি 1000 দিয়ে গুণ করি 754.34 মিলিমিটার। তার মানে কি বলতো, যে কোনো পরিমাপই ফার্স্টে কি করতে হবে বলতো, তুমি এটাকে এই ক্যালিপার্স দিয়ে মাপতে পারবে কি পারবে না সেটা বোঝার জন্য তোমার প্রথম কাজ হচ্ছে তুমি এই স্কেলটাকে কি করবে বলতো, মিলিমিটারে নিয়ে যাবে। কিসে নিয়ে যাবে? মিলিমিটারে। তাহলে আমরা কি করলাম, এই যে পুরো পরিমাপগুলোকে মিলিমিটারে নিয়ে গেলাম। মিলিমিটারে নেওয়ার পরে দেখব দশমিকের পরে কত আছে। আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম ক্যালিপার্স হয় কয় দাগের, মনে আছে তোমাদের কাছে? ক্যালিপার্স হয় 10 দাগের অথবা 20 দাগের অথবা 50 দাগের অথবা 100 দাগের। কখনো যদি আমার কাছে ক্যালিপার্স থাকে 10 দাগের ক্যালিপার্স, তাহলে তোমার বুঝতে হবে এই ক্যালিপার্স দিয়ে আমরা দশমিকের পরে 0 থেকে 9 পর্যন্ত ভগ্নাংশ মাপতে পারবো। একই রকমভাবে 20 দাগের ক্যালিপার্স থাকলে দশমিকের পরে 1 থেকে 0 থেকেও লিখতে পারো 19 পর্যন্ত মাপতে পারবো। 50 দাগের ক্যালিপার্স থাকলে দশমিকের পরে আমরা 0 থেকে 49 ঘর পর্যন্ত মাপতে পারবো। 100 দাগের ক্যালিপার্স থাকলে 0 থেকে 99 পর্যন্ত সঠিকভাবে পরিমাপ করতে পারবো।
তাহলে এর মানটা কি? এর মানে হচ্ছে দেখো আমার কাছে 10 দাগের ক্যালিপার্স আছে, তাহলে আমি ফার্স্টে কি করব, যেই পরিমাপই দেওয়া থাকুক না কেন আমি ফার্স্টে মিলিমিটার স্কেলে নিয়ে যাব। মিলিমিটার স্কেলে নিয়ে যাওয়ার পরে যদি আমি দেখি কি বলতো দশমিকের পরে 0 থেকে 9 ঘর পর্যন্ত আছে, তাহলে সেটা সঠিকভাবে কি করা যাবে বলতো, এই স্কেল দিয়েই পরিমাপ করা যাবে। তাহলে দেখো এটাকে মাপা যাবে, কারণ এখানে দশমিকের পরে 0, এখানে দশমিকের পরে 70 লিখছে, আসলে 70 না, এটা 0 বাদ দিলে থাকে কত, 7। তার মানে এটাও পরিমাপ করা যাবে। এটা দশমিকের পরে 0, এটাও পরিমাপ করা যাবে। এটা দশমিক পরে 3-4। তাহলে খেয়াল করো, তাহলে 10 দাগের ক্যালিপার্স দিয়ে কখনো মিলিমিটারের ভগ্নাংশ 0.34 মাপা যাবে না। কেন? কারণ আমরা জানি 10 দাগের ক্যালিপার্স দিলে দশমিকের পর 0 থেকে 9 পর্যন্ত মাপা যায়। অর্থাৎ আমি যদি এই পরিমাপটা সঠিকভাবে করতে চাই তাহলে আমার কি লাগবে বলতো, 0 থেকে 49 বা 0 থেকে 99 অর্থাৎ 50 অথবা 100 এই 2 দাগের ক্যালিপার্স প্রয়োজন হবে। কথা বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পেরেছো কিনা, সবাই কমেন্টে জানাও বুঝতে পেরেছো কিনা, জানাও দেখি। অনেকেই কমেন্ট করছো, বুঝতে পেরেছো কিনা সবাই কমেন্টে জানাও আমাকে। সাব্বাস, চলো এগিয়ে যাই। একটি স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবক 5x10⁻³ সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা কত? তাহলে ভিসির মান দেওয়া আছে কত বলো, ভিসির মান দেওয়া আছে আমার কাছে 5x10⁻³ সেন্টিমিটার। তাহলে এখানে যদি ভিসি S/n লিখি আমরা, সেটা 5x10⁻³ হবে। তাহলে সেই ক্ষেত্রে n এর মানটা হবে s মান কত বলো, যেহেতু এটা সেন্টিমিটার আছে তাহলে 0.1 সেন্টিমিটার, সেটাকে 5x10⁻³ সেন্টিমিটার দিয়ে ভাগ দিলাম, কত আসে দেখো তো। কমেন্টে লিখো তো, ক্যালকুলেটর নিয়ে বসেছো, কমেন্টে লিখো তো কত আসে ক্যালকুলেটর দেখি, বলে ফেলো। আসে না? 20। সাব্বাস, তাহলে 20টা। আশা করি বুঝতে পেরেছো। এগুলি ছোট ছোট অঙ্ক, আশা করছি তোমাদের ভালো লাগছে। মাত্র 20টা সিকিউ করাবো, এমসিকিউ করাবো আমরা। এই 20টা এমসিকিউই আশা করি তোমার গতিপথ নির্ধারণ করে দিবে, তুমি কিরকম জানো আমি জানতে পারবো আর কি। এখানে কমেন্টের মাধ্যমে যারা ক্লাস করছো সর্বোচ্চ সংখ্যক কমেন্ট চাই। হ্যাঁ দেখি, তারপরে আসো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10? এটা তো অলরেডি আমরা তোমাদেরকে পড়িয়েছি। একটি স্লাইড ক্যালিপার্স, হ্যাঁ এটা আবার হয়েছে, আবার রিপিট হয়ে গেছে। একটি স্লাইড ক্যালিপার্সের ধ্রুবক দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা, হ্যাঁ এটাও করেছি আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে। হ্যাঁ একই প্রশ্ন কেন বারবার আসছে, ওকে সরি, চলো এগিয়ে যাই। আমাকে প্রশ্ন করা হয়েছে সিজিএস পদ্ধতিতে পানির ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব হলে এএসআই পদ্ধতিতে পানির ঘনত্ব কত হবে, বলতে পারো আমাকে? যেহেতু কে বলতে পারো এটা কত হবে অ্যান্সার। আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম 1 গ্রাম পার সিসি মানে কত বলো তো, মনে আছে তোমাদের? হ্যাঁ এটাকে 10 কিউব 1000 দিয়ে গুণ করলে কেজি পার মিটার কিউবে যাবে। ঠিক আছে, সাধারণত গ্রাম থেকে কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু গ্রাম পার সিসিকে আমি যদি কি করি বলতো, সেন্টিমিটার গ্রাম পার সেমি কিউবকে আমরা যদি কি কেজি পার মিটার কিউবে নিই তাহলে 1000 দিয়ে উল্টা গুণ করতে হয়। তার মানে 12 নম্বরে উল্টা গুণ করতে হবে, 1000 দিয়ে উল্টা গুণ করতে হবে। ডান ওকে। একই রকমভাবে আবার যদি তোমাদেরকে আমি বলি একটু, একই রকমভাবে আমি যদি আরেকবার বলি তোমাদেরকে যে গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউব নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ করতে হয়। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী, বলতে পারো আমাকে? বলে ফেলো দেখি। তড়িৎ প্রবাহ দিয়ে চুম্বক ক্ষেত্র তৈরি করে কোন বিজ্ঞানী, বলে ফেলো তো। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী, বলে ফেলো দেখি। বিজ্ঞানী, হ্যাঁ ঠিক আছে, ওরস্টেড। তড়িৎ প্রবাহ দিয়ে তড়িৎ দিয়ে বিদ্যুৎ তৈরি করে কত? বিদ্যুৎ তৈরি করে হচ্ছে ওরস্টেড বা ওয়েরস্টেড। আর বিদ্যুৎ থেকে চুম্বক দিয়ে বিদ্যুৎ, তড়িৎ দিয়ে চুম্বক তৈরি করে এরা। আর চুম্বক দিয়ে তড়িৎ তৈরি করে বিজ্ঞানী ফ্যারাডে, বিজ্ঞানী লেঞ্জ, বিজ্ঞানী হেনরি। মন থাকবে। তড়িৎ দিয়ে চুম্বক তৈরি করে ওয়েরস্টেড, আর চুম্বক দিয়ে তড়িৎ তৈরি করে কি বলতো, ফ্যারাডে, লেঞ্জ এবং কে বলেন তো, বিজ্ঞানী হেনরি। অভিকর্ষ ত্বরণের প্রকৃত মান দেওয়া আছে, ত্রুটির হার দেওয়া আছে, পরিমাপকৃত মান কত, বলে ফেলো আমাকে। প্রকৃত মান দেওয়া আছে 7.9। তাহলে আমরা জানি ত্রুটি সমান কত, প্রকৃত মাপের কত পার্সেন্ট বলো তো, 0.1% দেওয়া আছে। তাহলে ত্রুটি দেওয়া আছে 0.1%। 0.1% মানে 0.1 গুণ, কিসের 0.1 গুণ, যেই মান দেওয়া আছে 9.79 এর 0.1 গুণ, তাহলে কতটুকু ত্রুটি হবে, 0.979। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি বলেন তো,
তাহলে আমরা জানি ত্রুটি সমান কত, প্রকৃত পাঠ মাইনাস পরিমাপকৃত পাঠ। সেই ক্ষেত্রে এখান থেকে পরিমাপকৃত পাঠের ত্রুটিটা কত হবে, এই যে 9.79 এর সাথে 9.79 এর সাথে হয় কি করব বলতো, 0.979 যোগ করব, অথবা 9.79 এর থেকে 0.979 বিয়োগ করব, দেখো তো কত হয়। 4 মিলিমিটার নিয়ে নিতে হবে না, এটা কি না মিলিমিটার নিতে হবে, এটা তো মিলিমিটার নেওয়ার সুযোগ নাই, বা কেন প্রয়োজন হবে, কোনো প্রয়োজনই নাই এটা মিলিমিটারে নেওয়ার জন্য, ঠিক আছে। একটি তারের ব্যাসার্ধ পরিমাপে এত পার্সেন্ট ত্রুটি, ক্ষেত্রফল মনে রাখবা, ক্ষেত্রফল পরিমাপে ব্যাসার্ধের দ্বিগুণ আর আয়তন পরিমাপে ব্যাসার্ধের 3 গুণ ত্রুটি হয়। তাহলে 1% যদি কি বলতো ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি হয়, তাহলে ক্ষেত্রফল পরিমাপে 2% ত্রুটি হবে। আশা করি বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পেরেছ। মন থাকবে, ক্ষেত্রফল পরিমাপে আয়তন পরিমাপে যত পার্সেন্ট ত্রুটি হবে, ক্ষেত্রফল পরিমাপে তার কত পার্সেন্ট বলতো, আয়তন পরিমাপে ব্যাসার্ধের 3 গুণ ত্রুটি হবে, আয়তন পরিমাপে ব্যাসার্ধের 3 গুণ ত্রুটি হবে। আসো, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রু গজের রৈখিক স্কেলের পাঠ পাওয়া যায় 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পাঠ পাওয়া যায় 0.4 মিলিমিটার। বৃত্তাকার স্কেলটির মোট ভাগ সংখ্যা যদি 100 হয়, যন্ত্রটির পিচ 1 মিলিমিটার। আচ্ছা, তাহলে আমার বলছে বৃত্তাকার স্কেলে কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে। একটু খেয়াল করে দেখো, বৃত্তাকার স্কেলের রিডিং কত দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের রিডিং কত দেওয়া আছে, 0.4 মিলিমিটার। আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম সি গুণন এলসি ইকুয়াল টু 0.4 মিলিমিটার। তাহলে সেই ক্ষেত্রে এলসির মানটা কত, এলসির মান তো দেওয়া নাই, তাহলে এলসি ইকুয়াল টু পি বাই এন। তাহলে কত দেওয়া আছে বলো তো, পি এর মান কত দেওয়া আছে 1, এর এর মান দেওয়া আছে কত বলো তো 100, তাহলে কত 0.01 মিলিমিটার। তাহলে সেই ক্ষেত্রে সি এর মান কত 0.4 বাই 0.01, তার মানে 40, তার মানে 40 নম্বর দাগ। কথা কি বুঝতে পেরেছো? দেখো তো 8.811, হ্যাঁ ওখানে যেটা মিলবে আর কি, প্লাস বা মাইনাস করার পর যেটা মিলবে সেটাই অ্যান্সার হবে ওইখানে, ঠিক আছে। আমরা স্লাইডগুলি শেয়ার করে নিব না, তখন তোমরা দেখে নিতে পারবে। এটা কি ক্লিয়ার হয়েছে বলো তোমাকে? এটা যেহেতু কি দেওয়া আছে বলো তো, এইটাই বৃত্তাকার স্কেলের রিডিং দেওয়া আছে, তাহলে বৃত্তাকার স্কেলের রিডিং যদি সংখ্যায় দেওয়া থাকতো তাহলে শুধু সি হইতো, কিন্তু যেহেতু মিলিমিটারে দেওয়া আছে, তাহলে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম সি মিলিমিটারে দেওয়া থাকলে সেটা সি গুণন এলসি হবে। সেটা কত হবে বলো, সি গুণন কত বলো তো এলসি। একই রকমভাবে এগিয়ে যেতে চাই, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রু গজের রৈখিক স্কেলের পাঠ পাওয়া গেছে, তাহলে তারটির ক্ষেত্রফল নির্ণয়ে কত পাবো বলো। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আগে ব্যাস লাগবে, ব্যাস হচ্ছে এল প্লাস সি গুণন এলসি। এল এর মান কত দেওয়া আছে দেখো, এল এর মান দেওয়া আছে 2 মিলিমিটার, সি গুণন এলসি দেওয়া আছে 0.4 মিলিমিটার, তাহলে মানটা হচ্ছে 2.4 মিলিমিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র কত, এরিয়া ইকুয়াল টু 1/4 পাই ডি স্কোয়ার বাই 4 পাই। ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 2.4 স্কোয়ার। ক্যালকুলেটর দেখি কত আসে বলো তো আমাকে। সবাইকে সূত্রটা জানো, বলে ফেলো তো, কারা কারা জানো বলে ফেলো দেখি, কারা কারা জানো বলে ফেলো তো আমাকে। কেউ জানো না? ওকে, ঠিক আছে, চলো এগিয়ে গেলাম। মোটামুটি স্থির ইসের থেকে, ভৌত রাশি থেকে এই চ্যাপ্টারগুলো করলেই মোটামুটি হবে, এই চ্যাপ্টারগুলো করলেই মোটামুটি হবে। চলো তাহলে, চলো তাহলে আমরা গতিতে চাই। তাহলে গতিরও ওই একই রকমভাবে একটু যদি বলি তোমাদেরকে, গতির যদি একই রকমভাবে বলি তোমাদেরকে, দেখো তো প্রসঙ্গ কাঠামো কাকে বলে বলতে পারো? এখানে দেখো তো কোনো 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 সংজ্ঞা তোমাদের পারো না, এরকম কেউ আছো কিনা বলো তো আমাকে। প্রসঙ্গ কাঠামো জানো, স্পন্দন গতি কাকে বলে জানো, তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে, অভিকর্ষ ত্বরণ কাকে বলে, সুষম ত্বরণ কাকে বলে, পর্যাবৃত্ত গতি কাকে বলে, গড় দ্রুতি কাকে বলে। আশা করি সবগুলি সংজ্ঞাই জানো। কেউ যদি কোনো সংজ্ঞা যদি না জেনে থাকো আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে খেয়াল করে দেখো, বেগের পরিবর্তন যদি না হয়, দেখো এখানে একটু, বেগের পরিবর্তন যদি না হয় তাহলেও ত্বরণ থাকে
এরকম কি বলতো, বৃত্তাকার পথ মনে আছে তোমাদের? বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘুরে তখন বেগের পরিবর্তন না হলেও, বেগের পরিবর্তন হয় না বলতে বুঝিয়েছি আমরা বেগের মানের পরিবর্তন হয় না, কিন্তু কি বৃত্তাকার জায়গায়, বৃত্তাকার পথের মধ্যে কি হয় বলতো, প্রত্যেক বিন্দুতে, এই যে বৃত্তাকার পথে প্রত্যেক বিন্দুতে, এই বিন্দুতে বেগটা স্পর্শক বরাবর কাজ করবে, এই বিন্দুতে বেগটা স্পর্শক বরাবর কাজ করবে, এইখানে স্পর্শক বরাবর, এইখানে স্পর্শক বরাবর, প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক বরাবর ডাইরেকশন চেঞ্জ হতে থাকবে। তার মানে বেগের মান চেঞ্জ না হলেও ডাইরেকশন চেঞ্জ হবে। কোনো বস্তুর গড় বেগ শূন্য কিন্তু গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। বাচ্চারা, গড় বেগ শূন্য তার মানে অনেকগুলি বেগ যোগ করে যদি আমরা কি করি বলতো, সংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে গড় বেগ শূন্য। তাহলে কি হলো তো, বেগ গড় বেগ শূন্য নাও হতে পারে। গড় বেগের ক্ষেত্রে, বেগের ক্ষেত্রের কনসেপ্টটা কি, s/t, আর গড় দ্রুতির ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে d/t। একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, একটু চিন্তা করে দেখো, এ বিন্দু থেকে ঘুরে আবার যদি এতে ফেরত আসে তখন বুঝে নিবা কি বস্তুটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করছে। হ্যাঁ বাবা, আমি বুঝিয়ে বলছি, রেদওয়ান আলম, আমি বুঝিয়ে বলছি তোমাদেরকে। একটা বস্তু বৃত্তপথে এ বিন্দু থেকে ঘুরে আবার এতে ফেরত আসছে, তাহলে এখানে কি হয়েছে বলতো, সরণ শূন্য হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে গড় বেগের ক্ষেত্রে এস মানে সরণটা শূন্য, কিন্তু কি দূরত্ব তার শূন্য হয়নি, কারণ একবার একটা বস্তু বৃত্তপথে যদি একবার ঘুরে তাহলে সে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, আর যদি পরিধি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে এখানে দূরত্ব আছে 2πr, কিন্তু সরণ নাই। তার মানে এখানে কি বলতো, সরণ না থাকার কারণে বেগ শূন্য কিন্তু দ্রুতি কিন্তু শূন্য না, বেগ শূন্য কিন্তু দ্রুতি কিন্তু শূন্য না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই তোমাদেরকে, সেই ক্ষেত্রে গড় বেগের জন্য মোট সরণ লাগবে আর গড় দ্রুতির জন্য মোট দূরত্ব লাগবে। পরন্ত বস্তুর তৃতীয় সূত্রের কথা আসে, পরন্ত বস্তুর তৃতীয় সূত্র কি বলতো, এইচ এর সাথে টি বর্গের সমানুপাতিক, মনে নাই? স্থির অবস্থান থেকে পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, h প্রপোর্শনাল টি স্কয়ার। সুষম বেগের ক্ষেত্রে দূরত্ব বনাম সময়ের লেখের প্রকৃতি ব্যাখ্যা করো। তোমরা সবাই জানো, এটা যদি s হয়, এটা যদি t হয়, সুষম বেগের জন্য ঢালটা সুষম, অর্থাৎ কি একটা মূলবিন্দুগামী সরল রেখা হবে। সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। আমরা তোমাদেরকে বলছিলাম একই ঘটনা যদি বারবার ঘটে সেটা পর্যাবৃত্ত গতি, আর একই ঘটনা যদি দুই দিক থেকে ঘটে এবং সেই ক্ষেত্রে ত্বরণটা যদি সময় ইসের সাথে বলতো অবস্থানের সাথে সমানুপাতিকভাবে চেঞ্জ হয়, স্প্রিংয়ের ক্ষেত্রে, দোলকের ক্ষেত্রে, এগুলির ক্ষেত্রে ডাইরেকশন কোন দিকে বলতো, দুই দিকে, তাহলে সেক্ষেত্রে এই গতিগুলি কী হবে বলতো, সরল স্পন্দন গতি হবে। একই রকমভাবে আমাকে প্রশ্ন করা হয়েছে কিন্তু ফ্যানের গতি যদি চিন্তা করো, ঘড়ির কাঁটা যদি চিন্তা করো, তাহলে এগুলি শুধু কি গতি, পর্যাবৃত্ত গতি, মানে একই ঘটনা বারবার ঘটাচ্ছে, শুধু একই ঘটনাই বারবার ঘটাচ্ছে। কিন্তু যখন কি হয়েছে বলতো, বৃত্তপথে ঘুরছে, যখন বৃত্তপথে ঘুরছে তখন ঘটনা কি ঘটেছে বলতো আমাকে। চলো, যেটা বলছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে দূরত্ব বনাম সময়ের লেখ প্রকৃতি ব্যাখ্যা করতে বলছে, এটাও করেছি। সমবেগ হলে সমদ্রুতি হতেই হবে, কিন্তু সমদ্রুতি হলে সমবেগ নাও হতে পারে। একটু আগেই বলেছি, যদি একটা বস্তু রৈখিক বেগ পথে চলে, এটা যদি সমবেগ হয়, কেন সমবেগ, কারণ কি তার বেগের মানও চেঞ্জ হচ্ছে না, দিকও চেঞ্জ হচ্ছে না। কিন্তু একটা বস্তু যদি বৃত্তাকার পথে চলে তাহলে বেগের মান চেঞ্জ হয় না, অর্থাৎ দ্রুতিটা সমান কিন্তু ডাইরেকশন কিন্তু ঠিকই চেঞ্জ হচ্ছে, তার মানে বেগটা সমান না। তার মানে সমবেগ হলে সমদ্রুতি হতেই হবে, কারণ কি বলতো, বেগের মানও সমান, ডাইরেকশনও একই। কিন্তু সমদ্রুতি হলে বেগের মানটা সমান কিন্তু ডাইরেকশন যদি বিন্দুতে চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা সমবেগ হবে না। আশা করি বুঝতে পেরেছ। পর্যাবৃত্ত গতি, একই ঘটনা যদি কোনো একটা বস্তু বারবার ঘটায় সেটার নাম পর্যাবৃত্ত গতি। সেটার নাম পর্যাবৃত্ত গতি। গড়বেগ মানে হচ্ছে কোন একটা বস্তুর আদিবেগ এবং শেষ বেগকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ দেই। বাচ্চারা একটু খেয়াল করো, কোন একটা বস্তুর আদিবেগ এবং শেষ বেগ, আজকে আমরা গড়বেগকে তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি যাতে এটা আর কখনো ভুল না করো। গড়বেগের সংজ্ঞা যদি আসে তাহলে তুমি বলবা, গতিশীল কোনো বস্তুর আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়কে গড়বেগ বলে। আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়কে গড়বেগ বলে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই সূত্র সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। একটা বস্তু গড়বেগের ইউনিভার্সাল সূত্র মানে এমন সূত্র যেই সূত্র সব জায়গায় অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে গড়বেগ সমান হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়, সেটাই হচ্ছে গড়বেগ। তাহলে সেই ক্ষেত্রে গড়বেগের মানটা কত, ভি ইকুয়াল টু s/t। তার মানে এই সূত্র সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, কিন্তু এটা একটা স্পেশাল কেস, এটা একটা স্পেশাল সূত্র। এই সূত্র কখন অ্যাপ্লাই করা যায় বলো তো?
এই সূত্র শুধুমাত্র যদি একটা বস্তু একটি ত্বরণে চলে, যেমন মনে করলা এ থেকে বিতে গেছে, বেগ বাড়ছে মনে করো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বি থেকে সিতে গেছে সেখানেও বেগ বাড়ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে, তাহলে সেই ক্ষেত্রে এ বিন্দুতে একটা বেগ, বি বিন্দুতে সি বিন্দুতে একটা বেগ ভি পাইলাম, তাহলে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে। কিন্তু কোনো কারণে যদি একটি ত্বরণ বা একটি মন্দন অথবা একটি সমবেগ থাকে একটি, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে। কিন্তু কোনো কারণে যদি এমন হয় যে এ বিন্দু থেকে বি বিন্দুতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেছে, বি থেকে সিতে সেই ত্বরণ হয়ে গেছে 3, তাহলে এইখানকার ত্বরণ আর এখানকার ত্বরণ কি মিলল না, তাহলে ত্বরণ কয়টা হয়ে গেল 2টা, তখন আবার এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না। কথা কি বুঝতে পেরেছো? তাইলে যদি একটা বস্তু গতিশীল হয়, যেমন আমি যদি বলি তোমাদের একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে v1 বেগে, আবার বি বিন্দু থেকে এ বিন্দুতে আসছে v2 বেগে, তাহলে সেই ক্ষেত্রে গড় বেগের সূত্র কি? তুমি যদি বলো v1 প্লাস v2/2, তাহলে তুমি লারু পাবা। এখানে কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে না, এখানে কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে না। কেন যাবে না? কারণ আমরা বলছিলাম যদি এই সূত্রে অ্যাপ্লাই করতে হয়, আমরা তোমাদেরকে বলেছিলাম যদি এই সূত্রে অ্যাপ্লাই করতে হয় তাহলে অবশ্যই বস্তুটা কি করতে হবে বলতো, একটা মাত্র সমবেগ হইলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে এইখানের ক্ষেত্রে একটা স্পেশাল সূত্র আছে, আমরা বলছিলাম তোমাদেরকে 3টা সূত্র শিখব। এটা ইউনিভার্সাল সূত্র, এটা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ কি, একটা বস্তু গতিশীল হওয়ার পর বস্তু যেখানেই যাক না কেন তার অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিলে আমরা কি পেয়ে যাব? গড়বেগ পেয়ে যাব। কিন্তু আদিবেগ আর শেষ বেগ যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হইলে এই শর্ত মানতে হবে। আর আরেকটা শর্ত বললাম, আরেকটা গড়বেগের সূত্র বললাম যে গড়বেগ সমান 2v1v2/v1 প্লাস v2, 2v1v2 বাই কত বলতো v1 প্লাস v2, এই সূত্রটাও অ্যাপ্লাই করা যাবে। এটাও গড়বেগের একটা স্পেশাল সূত্র। এই সূত্রে অ্যাপ্লাই করতে হলে মনে রাখতে হবে v1 এবং v2 দুইটাই সমবেগ হতে হবে, এবং এই v1 বেগে যে দূরত্ব গেছে s1, v2 বেগে যে দূরত্ব গেছে s2, তাহলে এই s1 আর s2 কি হতে হবে? সমান হতে হবে। তার মানে দুইটা কথা, একটা হচ্ছে v1 এবং v2 দুইটা কি হইতে হবে বলতো? সমবেগ হতে হবে, এবং v1 আর v2 বেগে যা গেছে সেই দূরত্বটা সমান হইতে হবে। যদি তাই হয় তাইলে এই স্পেশাল সূত্রটা ব্যবহার করা যাবে গড়বেগের জন্য। একই রকমভাবে একটা বস্তু যদি স্থির অবস্থা থেকে বা গতিশীল অবস্থা থেকে যেভাবেই যাক না কেন, বস্তুটা যদি একটা ত্বরণ বা একটা মন্দন বা একটা সমবেগে যায়, তাহলে আদিবেগ আর শেষ বেগ যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়া যাবে। আর যদি একটা বস্তু যেভাবেই গতিশীল হোক না কেন, মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিয়ে সব সময় ইউজ করতে পারবে। আমার কথা কি বুঝতে পেরেছো? জানাও তো কে কে বুঝেছো। অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, কে কে বুঝেছো আমাকে একটু জানাও তো কমেন্টে। আমার কথাটা কে কে বুঝেছো একটু কমেন্টে জানাও। এদন আলম বুঝেছো, আর কেউ বুঝো নাই? তাহলে দেখো তো এই প্রশ্নটার দিকে নজর দাও। এক্স প্রস্থের একটা রাস্তা আছে আমার কাছে, এক্স প্রস্থের একটা রাস্তা আছে, সোজা পার হতে যাচ্ছে। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু এক্স প্রস্থের একটা রাস্তা, সোজা পার হতে গিয়ে রাস্তার অর্ধেক পথ, তার মানে x/2 পথ, এই পথটা v1 বেগে গেছে, বাকি অর্ধেক পথ x/2 পথ এটা v2 বেগে গেছে। x/2 পথ সেটা v1 বেগে গেছে, x/2 পথ সেটা v2 বেগে গেছে, x/2 পথ সেটা v2 বেগে গেছে, একটা v1 বেগে গেছে, একটা v2 বেগে গেছে। তাহলে দেখো তো এই দুইটাই সমবেগ না? এবং দুইটা বেগে কি একই দূরত্ব অতিক্রম হয়েছে না? তাহলে আমরা তোমাদেরকে কি শিখিয়েছিলাম বলতো? খ নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্থির অবস্থান থেকে একটি ট্রেন এত সুষম ত্বরণে চলার সময় 250 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে? এটা বলতে পারবা? এটা একদম সহজ অঙ্ক না বাচ্চারা? কি বলছি? স্থির অবস্থান, তার মানে আদিবেগ কত? 0। একটা ট্রেন 20 মিটার পার ত্বরণ, তাহলে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময় 250 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এস এর মান হচ্ছে 250 মিটার। এটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে? তার মানে ভি এর মান জানতে চেয়েছে। সুবাদ কি নাই বলতে পারো আমাকে? কি নাই বলো তো? সুবাদ কি নাই? টি নাই। তাহলে টি ছাড়া সূত্র কোনটা বলো তো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে ভি এর মান যদি বের করতে চাই, সূত্র কি হয় বলো তো? ওটা আবার 2 ইন্টু এ ইন্টু এস। 1010 মিটার, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড নাকি?
10,000 মানে, হ্যাঁ 100 মিটার পার সেকেন্ডে। হ্যাঁ, কথা ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছ? কঠিন লেগেছে? আশা করছি কঠিন লাগে নাই। একই অঙ্ক যদি আমরা সামনে দেখি, স্থির অবস্থান থেকে সমত্বরণে বস্তুর যে কোনো সময়ের বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্বের, স্থির অবস্থান থেকে সমত্বরণে বস্তুর যে কোনো সময়ের বেগ অতিক্রান্ত দূরত্বের কি বলতো, বলে ফেলতো। যে কোনো সময়ের বেগ, বেগের ক্ষেত্রে দূরত্বের বর্গমূলের সমানুপাতিক ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আদিবেগ যদি 0 হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, তার মানে ভি এর মানটা হচ্ছে 2as রুট ওভার, তার মানে কি লিখতে পারি, ভি এর সাথে এসটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, রাইট? তার মানে ঘোরা হবে অ্যান্সার। ওকে, বুঝেছ আশা করি। আচ্ছা, অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট প্রশ্ন হইলেও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। একই রকমভাবে একটি বুলেট এত কিলোমিটার পার সেকেন্ড বেগে দেয়ালকে আঘাত করে দেয়ালকে এত সেন্টিমিটার প্রবেশ করতে পেরেছে, বুলেটটির মন্দন কত? এটা কোন অঙ্ক বলতো? আদিবেগ দেওয়া আছে কত, 1.5 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে 1000 দিয়ে যোগ গুণ করি তাহলে কত হবে, 1 2 3 1500 মিটার পার সেকেন্ড। দেয়ালকে 10 সেন্টিমিটার প্রবেশ করতে পারছে, তাহলে এস এর মান হচ্ছে 0.1 মিটার প্রবেশ করতে পেরেছে। বুলেটটির মন্দনের মান জানতে চাইছি, প্রবেশ করতে পারছে মানে প্রবেশ করার পর শেষ বেগ 0 হয়েছে। সুবাদ কি নাই বলতো, শেষ বেগ নাই, তাহলে শেষ বেগ ছাড়া সূত্র কি হয় বলতো, সরি সময় নাই, সময় ছাড়া সূত্র কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এস এর মানটা কত হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। বি এর মানটা কত হবে, 0 স্কোয়ার মাইনাস কত বলতো, 1500 স্কোয়ার বাই 2 ইন্টু এর মানটা কত, হ্যাঁ এস তো না, এর মান বের করব, তাহলে 2 ইন্টু এস হবে এখানে। তাহলে এস এর মানটা কত, 0.1। পারবা না? কত আসে বলে ফেলো তো, একটু কমেন্টে জানাও তো, যারা ক্লাস করছো কমেন্টে জানিয়ে দাও তো। চলো এগিয়ে যাই। নিচের চিত্রের তথ্যের আলোকে আমাদের একটা প্রশ্ন চাই, চিত্রে এ বি অংশের গতিবেগের প্রকৃতি কিরূপ। এ বি অংশ একটু খেয়াল করে দেখো, এ থেকে বি পর্যন্ত এ বি অংশে কি হয়েছে, বেগটা কি বলতো, কোণ করে বাড়ছে না, তার মানে এটা সমত্বরণে চলছে, এটা হচ্ছে সমত্বরণে চলছে, রাইট? বলে ফেলো তো একটু, বুঝছো কিনা? সাব্বাস, সবাই এই অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। পাউরুটি বিস্কুট। নিচের চিত্রে তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এই চিত্র থেকে আমাকে বলছে বিসি অংশে বেগ অপরিবর্তনীয়, এ থেকে বিসি, হ্যাঁ তাহলে এই অংশটায় বেগ অপরিবর্তনীয়, সত্য কথা। এবি অংশের ত্বরণ কত, এবি অংশের ত্বরণ বের করতে চাই, তাহলে ত্বরণের সূত্র কত, ভি মাইনাস ইউ বাই টি। ভি এর ভ্যালু কত বলতো, 20, ইউ এর ভ্যালু কত 0, আর টি এর ভ্যালু কত 10, তাহলে অ্যান্সারটা কত হবে 2, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রথম 20 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব 10 মিটার, কত 200 মিটার প্রথম 20 সেকেন্ডে। চিত্রটা যদি এরকম হয় তাহলে এটা একটা ট্রাপিজিয়াম না, আমরা জানি ভি বনাম টি থেকে একটা ট্রাপিজিয়াম দেওয়া থাকলে সেখান থেকে ক্ষেত্রফল বের করলেই দূরত্ব হয়ে যাবে। তাহলে এস এর মানটা কত বলতো, ও এ সি, এটাকে ডি চিন্তা করলাম, এটাকে ডি চিন্তা করলাম, তাহলে কি হবে, ও এ, ও তো নাই এখানে, এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু, সমান্তরাল বাহু কত এডি আর বিসি, গুণন তাদের লম্ব দূরত্ব, লম্ব দূরত্বকে এইচ দিয়ে ধরলাম, তাহলে হাফ ইন্টু এডির মান কত, এডির মান 20, আর বিসি, বিসির মান কত 10, গুণন এইচ এর মান কত 20, তাহলে সেই ক্ষেত্রে কত বলতো 300 মিটার। কথা বুঝছো কিনা দেখো, 1 এবং 2। ওকে, বুঝতে পেরেছ? বুঝেছো কিনা একটু জানাও তো আমাকে, বুঝেছে কিনা একটু জানিয়ে দাও তো আমাকে।
বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে সম্পর্কগুলো হলো এত 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 সম্পর্ক দেওয়া আছে। ভি এর সাথে টি সমানুপাতিক, এটা সত্য। ভি এর সাথে এইচ সমানুপাতিক, এটা মিথ্যা। এইচ এর সাথে টি সমানুপাতিক, এটাও মিথ্যা। তাহলে অ্যান্সার হবে শুধু 1। এটা যদি আবার বর্গ দেওয়া হইতো তাইলে আবার সত্য হইতো, ঠিক আছে। এটা তো আর বর্গ দেওয়া নাই, তাহলে শুধু হবে 1, আর বর্গ দেওয়া থাকলে 1 এবং 3 হবে। ওকে, 3 নম্বর অপশনটা আবার বুঝিয়ে দেন। তুমি ভিডিওটা আবার রিওয়াইন্ড করে দেখে নিও বাচ্চারা, ঠিক আছে। বস্তুটার ভি বনাম টি গ্রাফের মধ্যে ক্ষেত্রফল বের করলে আমরা কি পেয়ে যাব বলো তো? অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু মানে এই যে এডি এবং বিসি, এটা সমান্তরাল বাহু। তাহলে এই যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন তাদের লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্বটা হচ্ছে কত বলো তো? এইচ দিয়ে লিখলাম। তাহলে এটার দূরত্ব কত? 20। তাহলে এডির মান কত? এ থেকে ডি পর্যন্ত এই দূরত্বটা 20, আবার বি থেকে সি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে কি বলতো? 10, আর এই উচ্চতাটা হচ্ছে 20। তাহলে সেই ক্ষেত্রে 300 মিটার। আশা করি বুঝতে পেরেছ আব্বাস, সাব্বাস। চলো এগিয়ে যাই। মুক্ত হয় পরন্ত বস্তুর 1 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তাহলে আমরা জানি মুক্ত হয় পরন্ত বস্তুর এইচটা হচ্ছে টি এর বর্গের সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে H1 H2 H3 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 149। কথা বুঝতে পারছো? সেম প্রশ্নটা যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড না হয়ে সেম প্রশ্নটা যদি প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ড হতো, ফার্স্ট সেকেন্ড, সেম প্রশ্নটা যদি কি হইতো বলতো? প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ড হইতো, তাহলে আমরা জানি টি সেকেন্ডের সূত্র কি বলতো? মনে আছে? টি সেকেন্ড হলে সূত্র কি হবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু টি তম সেকেন্ড হলেও প্রশ্ন কি হবে? টি তম সেকেন্ড হলে এস ইকুয়াল টু ইউ প্লাস কত? হাফ এ 2t মাইনাস 1। তো সেই ক্ষেত্রে টি তমর জন্য এস টি তমর জন্য কি হয় বলতো? টি তম হচ্ছে 2t মাইনাস 1 এর সমানুপাতিক। তাহলে এস ফার্স্ট, এস সেকেন্ড, এস থার্ড, সেটা কত বলতো? 2 ইন্টু 1 মাইনাস 1, 2 ইন্টু 2 মাইনাস 1, 2 3 মাইনাস 1। তাহলে কত হইলো বলতো? 1:3:5। কথা বুঝতে পারছো? এখানে যে প্রশ্ন আছে সেই অনুযায়ী এটা অ্যান্সার। আর যদি কি হইতো বলতো? প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ড হইতো, প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ড হইতো, তখন হইতো কি বলতো? 1:3:5। কথা কি বুঝেছ? কথা কি বুঝেছ? রেদওয়ান আলম বলতে, স্যার কোনো এমসিকিউ এর শর্টকাট থাকলে দেখিয়ে দিন। হ্যাঁ স্যার, এইটাই তো একটা শর্টকাট। এই যে দেখো এখানে এখানে এই প্রশ্নটাই একটা শর্টকাট। কেমন হতে পারে? যেমন আমাকে বললো যে একটা বস্তু 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে যদি বলে আমাকে কখনো যে সেই বস্তুটা হ্যাঁ মনে করো 3 সেকেন্ডে কত দূরত্ব যায়, তাহলে দেখো 3 সেকেন্ডের দূরত্বের অনুপাত কত? 9। তার মানে 1 সেকেন্ডে যা যাবে 3 সেকেন্ডে তার 9 গুণ যাবে। তাহলে সেই ক্ষেত্রে S3 এর মানটা কি হবে? 9 গুণন 5, তার মানে 45 মিটার। একই রকমভাবে একটা বস্তু যদি যায় 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সেই বস্তুটা চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব যাবে? কত সেকেন্ডে? চতুর্থ সেকেন্ডে। তাহলে 1:3:5। তাহলে এটা প্রথম দ্বিতীয় তৃতীয়, চতুর্থটার ক্ষেত্রে এটা হয়ে যাবে 7। তার মানে কত? 7 গুণন কত? S1, তার মানে কত? 7 গুণন কত? 5, তার মানে 35 মিটার। কথা বুঝতে পেরেছ? তাহলে এইভাবে এগুলি শর্টকাট। কথা কি বুঝতে পেরেছ? মানে 1 সেকেন্ডে যা যাবে হ্যাঁ 3 সেকেন্ডে তার 9 গুণ যাবে, কারণ এই যে 1:4:9। আর 1 সেকেন্ডে যা যাবে, 1 সেকেন্ড যেই কথা, প্রথম সেকেন্ড একই কথা। 1 সেকেন্ডে যা যাবে হ্যাঁ চতুর্থ সেকেন্ডে এই যে 1:3:5:7, কারণ কি এই যে 2t মাইনাস 1 এটা বেজোড় অনুপাত না? কথা বুঝেছ?
রেদওয়ান কথা বুঝতে পেরেছো? দেখো তো বুঝেছো কিনা, আমাকে জানো। বুঝতে পেরেছো? ওকে বাচ্চারা, আমরা একটু ক্লাসটা দেরি করে শুরু করেছি, আমরা এই পর্যন্ত পড়ালাম। আমাদের ভান্ডারে আরও কিছু স্পেশাল প্রশ্ন আছে, আমরা নেক্সট ওয়ান শট ক্লাসে আবার সেগুলো দেখাবো। তোমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে বুধবার। বুধবার আমরা রাত্রে 10:30 ক্লাস নিতে চাই। আজকের ক্লাস তো সন্ধ্যায় নিলাম, দেখি রেসপন্স কখন ভালো হয়। যদি রাতের ক্লাসে রেসপন্স ভালো হয় তাহলে ক্লাস এখন থেকে রাতে হবে। আমরা একটা সকালে ক্লাস নিলাম, সকালে মানে ইফতারের পর পর আরেকটা রাতে নিব। যদি দেখি রেসপন্স কখন ভালো, যখন ভালো হবে তখন আমরা কি করব বলো তো, ক্লাস নিব। মুক্তভাবে পড়ার জন্য না, শুধু যে সকল বস্তুর আদিবেগ 0 এবং সমত্বরণে চলছে সবার জন্য অ্যাপ্লিকেবল। আদিবেগ 0 সমত্বরণে চলছে, সেটা এরকম সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 12-3-25 নেক্সট ওয়ান শট ক্লাস, ওয়ান শট ক্লাস 2। ঠিক আছে, আমরা গতি শেষ করতে পারি নাই, গতি অর্ধেক পড়েছি, এরপরে এখান থেকে শুরু করব। টাইম আছে স্যার? ওই টাইমে এক্সাম টাইম দেওয়া আছে। এক্সাম টাইম পরের দিন নিব আমরা আর কি। হ্যাঁ, আমি জানি এক্সাম টাইম দেওয়া আছে, ওই এক্সামটা পরে নিব। হ্যাঁ, আজকের এক্সাম যেটা দেওয়া আছে সেটা কিন্তু সিলেবাস এটাই, ভৌতরাশি, গতি এবং বল, এই তিনটা মিলিয়েই সিলেবাস। ঠিক আছে, ওই টাইমে যে এক্সামটা দেওয়া আছে সেই এক্সামটা আমরা পরে নিব, ক্লাসের শেষে অথবা পরের দিন নিব। ঠিক আছে, পরের দিন নিব।